নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতিতা। বাংলা একটা বড় খবর হয়ে গিয়েছে। আরও ফাঁসে ফেসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে ভাইপো। এবার আমফানের সময় প্রায় 30 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নোদাখালী থানায়। অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। নোদাখালী থানায় আজ বিজেপির যিনি কর্মী, সেই বিজেপির নেতা অভিজিৎ দাস ববি লিখিত অভিযোগ দায়ের করে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির নাম নিয়ে। অভিষেক ব্যানার্জির নামে বলা চলে লিখিত অভিযোগ করে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ হলো যে 2020 সালে যে আমফান হয়েছিল, আমফানের টাকা দুর্নীতি হয়েছে। কত টাকার দুর্নীতি হয়েছে? 30 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং এই 30 কোটি টাকা কিভাবে দুর্নীতি হলো? 30 কোটি টাকা 30,000 মানুষের অ্যাকাউন্টে ঢুকেছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট আলাদা হলেও কি হবে, কিন্তু একই নম্বর অর্থাৎ মোবাইল নম্বর বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া আছে। তার বক্তব্য যে এই যে টাকা অসহায় মানুষের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা টাকা বরাদ্দ করেছিল, সেই সকল বেনিফিশিয়ারিরা সেই টাকা না পেয়ে সেই টাকা ঘুরপথে মূলত তৃণমূলের নেতা বা তৃণমূল সমর্থকদের কাছে গিয়েছে এবং সেই টাকা ঘুরপথে মূলত গিয়েছে অভিষেক ব্যানার্জির কাছে। নোদাখালীতে আজকে আমি কমপ্লেন জমা দিয়ে এসেছি, যেটা হচ্ছে যে আমফানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রচুর পরিমাণে টাকা এসেছে। সেই টাকাগুলো বিভিন্ন খাতে ছিল, কোনটা রাস্তা নিয়ে, কোনটা বিল্ডিং নিয়ে, কোনটা নৌকা, আপনার জাল যেটা ভেসে নেট বলে আর কি। তো আজকে যেটা হচ্ছে নোদাখালীতে বজবাস 2 এর যে ব্লক, সেই ব্লকে সেইখানটায় আমফানে যে টাকা এসেছিল প্রায় 30 কোটি টাকার মতো, সেই 30 কোটি টাকার এটা দুর্নীতি। এবং এখানে প্রত্যেকটা জায়গায় এখানে অভিষেক ব্যানার্জির রেকমেন্ডেশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে রেকমেন্ডেড বাই শ্রী অভিষেক ব্যানার্জি। তো ওরই নির্দেশে তো গাছের পাতা নড়তো না, তাহলে ওর ছাড়াই এত বড় দুর্নীতি কি করে হবে? এই নিয়ে অভিজিৎ দাস ববি বলেন যে আমফানের টাকা যে সমস্ত বেনিফিশিয়ারি তারা বঞ্চিত হলো কেন, এই টাকা কেন, এই 30 কোটি টাকা কেনই অভিষেক লাভবান হবে বা তৃণমূল নেতারা লাভবান হবে, সেই নিয়েই সবর হয়ে নোদাখালী থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। নোদাখালী থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। উস্কানি হুমকি মন্তব্যের জের রবিবার শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। এর আগে রেজিনগর থানায় হাজিরা দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত রেজিনগর এবং শক্তিপুর দুই থানা থেকেই তার কাছে তলব আসে। রেজিনগরে হাজিরা দিলেও শক্তিপুরকে এড়িয়ে যান। তিনবার নোটিশ পাওয়ার পর এদিন শক্তিপুর থানাতেও হাজিরা দিতে গেলেন হুমায়ুন কবির। দীর্ঘ 5 ঘন্টা পুলিশি জেরার পর হুমায়ুন কবির তিনি শক্তিপুর থানা থেকে বেরিয়ে আসছেন। 4 জন অফিসার আমার সঙ্গে খুব ভদ্রভাবে তাদের যে প্রশ্ন, তাদের যে কেস কানেকশনের সঙ্গে যে সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদ করেছেন, আমি যথাযথ ওনাদের প্রশ্নের উত্তর দিয়েছি। সেটা তো আমি বলতে পারবো না, আমি তো জিজ্ঞেস করিনি ওনাদের। দাদা, আপনি বলেছিলেন এই ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এই ওসি থাকলে আসবেন না বলেছিলেন, কিন্তু সেই ওসি তো এখন আছে। এসব পাস্ট ইজ পাস্ট, কখন কি বলেছিলাম সেটা তো বড় কথা না। হুমায়ুন কবির তিনি নওদার এমএলএ এবং তিনি রীতিমতন শক্তিপুর থানা থেকে তিনি একদম তার হাজিরা দিলেন এবং 5.5 ঘন্টা, দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তিনি পুলিশের যে 4 জন সদস্যের যে একটা টিম ছিল তার সাথে কথা বললেন এবং তারপরে তিনি এখনই বেরিয়ে গেলেন। তার সাথে উৎসাহিত তার আমজনতা উন্নয়ন পার্টির সাধারণ কর্মী যারা রয়েছেন তারা রীতিমতো উল্লাসে তাকে নিয়ে যাচ্ছেন, এমনটাই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। এদিকে রাজারহাটে বিস্ফোরণ কাণ্ডে উঠে আসছে কুখ্যাত দুষ্কৃতী নওয়াজি সিদ্দিকীর নাম। ওদিকে আবার অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে নিয়েও তো প্রচুর ধোঁয়াশা। তার কারণ আধার কার্ডে কামারহাটি তার ঠিকানা লেখা থাকলেও কামারহাটির কেউ তাকে চিনতে পারছেন না। রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হয়েছে গতকাল মোহাম্মদ শামীম। কিন্তু কে এই মোহাম্মদ শামীম? মোহাম্মদ শামীম নাকি কামারহাটির বাসিন্দা। আমরা এই মুহূর্তে কামারহাটিতেই রয়েছি। মোহাম্মদ শামীমের যে ঠিকানা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব। যে আধার কার্ড এই মুহূর্তে আমাদের কাছে এসেছে, সেই আধার কার্ডে স্পষ্টত উল্লেখ রয়েছে একেবারে
সেভেন্টি ম্যাকেনজি রোড, কলকাতা কামারহাটি। এই ম্যাকেনজি রোডে আমরা এই মুহূর্তে রয়েছি। মোহাম্মদ শামীম বলে কাউকে চেনেন, দেখেছেন কখনো? আমি একটু ছবিটা দেখাই, দেখুন তো চিনতে পারেন কিনা। এই যে আমি তো বাড়িতে খুব কম থাকি, এই পাড়ায় থাকে না। নাম শুনেছেন কানা শামীম বলে, নাকি এখানে এলাকায়? আমি জানি বলে তো বুঝতে পারছি না। তিনি যে অ্যাড্রেসটি দিয়েছেন এখানে, সেই অ্যাড্রেসে হয়তো তিনি থাকেন না। কামারহাটি পুলিশ স্টেশনেও আমরা পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকেও আমরা তথ্য সংগ্রহ করেছি। সেখানে পুলিশ আধিকারিকরা বলছেন এখানে এমনও কিছু পরিচয়পত্র, আধার কার্ড দিয়ে মানুষজন রয়েছে, যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কোনো রকম কোনো ব্যক্তি থাকেন না, হয়তো অন্য কোনো অ্যাড্রেসে থাকেন। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে, গতকাল পুলিশ কামারহাটি থেকেই গ্রেপ্তার করেছিল এই মোহাম্মদ শামীমকে। দক্ষিণ নারায়ণপুর সুপরি বাগান এলাকায় যে শুক্রবার রাতে বোমা বিস্ফোরণ হয়েছিল, তার মূল অভিযুক্ত হচ্ছে নিয়াজি সিদ্দিকী। মূলত এলাকায় দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সেখানে তিনি সক্রিয় এবং সে কিন্তু মূলত যারা অল্প বয়সী ছেলেপুলে তাদেরকে নিজের সাগরেদ বানিয়ে রাখত এবং এদেরকে দিয়ে বেআইনি কাজে ব্যবহার করত। আর এই যে প্রেক্ষাপট তৈরি করার জন্য কিন্তু একটা ঘর ভাড়া নিয়েছিল সে, এবং সেই বাড়িতেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং ইতিমধ্যেই নারায়ণপুর থানার পুলিশ যে মোহাম্মদ শামীম এবং যে ঘর ভাড়া দিয়েছিল মোহাম্মদ শাহেনশাহ, এই দুজনকে গ্রেপ্তার করেছে। এবং এই যে মোহাম্মদ নিয়াজি অর্থাৎ নিয়াজি সিদ্দিকী, সে কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আর এই কিন্তু মূলত যে ওই এলাকা নারায়ণপুর এলাকায় মূলত ত্রাস সৃষ্টি করার জন্য এই কাজটাকে করেছিল, অর্থাৎ বোমটা তারা নিয়ে এসে সেখানে রেখেছিল। এবং এর বিরুদ্ধে অর্থাৎ এই নিয়াজি সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায়। তার বাড়িতে বা তার খোঁজে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে নারায়ণপুর থানার পুলিশ। আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, নারায়ণপুর। এদিকে সাঁকরাইলে শিলান্যাস হয়ে গেল আমুল প্ল্যান্টের। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি শিলান্যাস করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে নতুন ভাবনার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আইসক্রিম প্ল্যান্টের যে ভাবনা, সেই ভাবনাও প্রকাশ করেন তিনি অমিত শাহের সামনে। হাওড়ার সাঁকরাইলের ফুড পার্কে তৈরি হচ্ছে আমুলের বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। আজ আনুষ্ঠানিকভাবে শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। ভূমি পুজো চলছে সাঁকরাইলে। এই মুহূর্তে কার্যত যে রীতিনীতি অনুযায়ী যে ভূমি পুজো, সেই ভূমি পুজো হচ্ছে। যারা এখানকার প্রজেক্টের কর্মীরা রয়েছেন, প্রজেক্ট হেড রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা কিন্তু আজকের এই পুজোতে অংশগ্রহণ করছেন। স্থানীয় বাসিন্দারাও যারা রয়েছেন তারা কিন্তু পুজোতে অংশগ্রহণ করছেন এবং আজকের এই পুজো থেকেই কিন্তু তারা কর্মসংস্থানের আশা দেখছেন। এবং প্রজেক্ট হেড যারা রয়েছেন তারা বলছেন যে 1.5 বছর সময় রয়েছে এবং 1.5 বছরের সময়ের মধ্যেই কিন্তু এখানে এই গোটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। কর্মসংস্থানের আশায় এই মুহূর্তে রয়েছে যারা এই রাজ্যের বেকার যুবক যুবতীরা রয়েছে তারাও। एक जमाना था मुख्यमंत्री को पत्र लिखते थे तो कहते थे हम गुजरात को घुसने नहीं देंगे। अरे भाई, ये गुजरात के लिए नहीं है, बंगाल के पशुपालकों के लिए है। इतनी समझ नहीं थी। इससे और 2-2.5 लाख पशुपालकों को दूध का ज्यादा से ज्यादा रेट मिलने का काम होगा। और मैं आज आपको गारंटी देकर जाता हूं, कश्मीर से कन्याकुमारी और गुजरात से बंगाल तक ये प्लांट में बना हुआ मिष्टी दही घर घर में खाया जाएगा और सभी लोग बंगाल को आशीर्वाद देंगे। হাওড়ার সাঁকরাইলে যে আমুলের বিশ্বের বৃহত্তম দই কারখানা শিলান্যাস, সেই শিলান্যাস এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকেই করলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তার সঙ্গে অবশ্যই পাশে রয়েছেন শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী।
এবার সেই শ্বেত বিপ্লবের ধারা বাংলাতেও, কারণ বিশ্বের সবথেকে বড় দই কারখানা এবার বাংলার হাওড়ার সাঁকরাইলে, তার শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর আর্জি আমুল গোষ্ঠীর কাছে যাতে উত্তর এবং দক্ষিণবঙ্গে দুটো আলাদা আলাদা আমুলের আইসক্রিমের প্লান্টও তৈরি করা হয়, তার জন্য জমি কোন রকমভাবে অন্তরায় হবে না, তার জন্য যাবতীয় প্রচেষ্টা, যাবতীয় উদ্যোগ, যাবতীয় সহায়তা থাকবে, সহযোগিতা থাকবে রাজ্যের তরফে, বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मैं रिक्वेस्ट कर रहा हूं अमित शाह जी को, साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। मुझे पता है 2020 में भारत सरकार ने लेटर भेजी, दीदन चीफ मिनिस्टर नॉट रेस्पॉन्डेड दिस लेटर। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। आप साउथ बंगाल में 1 और नॉर्थ बंगाल में 1 लगा दीजिए। এভাবেই একটার পর একটা শিল্পের জোয়ারের যে কথা বলা হয়েছিল বিজেপির সংকল্পপত্রের ভোটের আগে, ঠিক সেভাবেই আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহেই যেন নতুন নতুন করে শিল্পের জোয়ার মানুষ দেখতে পাচ্ছে। মানুষের দ্বারা যে সরকারকে আনা হয়েছে, সেই সরকারের যে কথা দিয়েছিল মানুষকে, সেই কথা রাখছে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সরকার, ডাবল ইঞ্জিন সরকার। ক্যামেরায় রবি শর্মার সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, কলকাতা। কলকাতায় এবার শব্দ জাদুঘর, সেখানে নতুন সংগ্রহশালার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে এই উদ্বোধন করেন তিনি। সঙ্গে তিনি বলেন যে ভারতে সংকীর্ণতার কোনো জায়গা নেই, ঠিক তার পাশাপাশি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরেন তিনি। ভারতের ভাষা ঐতিহ্যের একেবারে নতুন দিগন্ত খুলে গেল। জাতীয় গ্রন্থাগারে এবার মিউজিয়াম অফ ওয়ার্ড, জাতীয় যে গ্রন্থাগার, সেখানে আজকে উদ্বোধন হয়েছে ভারতীয় ভাষা বিষয়ক যে জাদুঘর। সেই ভাষা বিষয়ক জাদুঘরে আমরা মূলত যে যে জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে মূলত 22টা ভাষাকে এখানে রাখা হয়েছে। শিবসূত্র, ফ্রম সাউন্ড টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শব্দ থেকে কিভাবে ভাষার উৎপত্তি হয় সেটাও এখানে একেবারে শিবসূত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঠিক তার পাশেই ফ্রম নাথিংনেস টু সাউন্ড, অর্থাৎ মহাশূন্য থেকে শব্দের উৎপত্তি। মহাশূন্য থেকে শব্দের উৎপত্তি যেভাবে হয়, সেই মহাশূন্য থেকে শব্দের উৎপত্তির কিভাবে উৎপত্তি হয় সেটাও এখানে তুলে ধরা যায়। हमारे यहाँ संकुचितता का कोई भाव उत्पन्न हो ही नहीं सकता, क्योंकि हमारे विचारों की पद्धति में ही संकुचितता व्याप्त नहीं है। हम जब भूमि पूजन करते हैं, शांति मंत्र का उच्चारण करते हैं, तो पशुओं में भी शांति की कामना करते हैं, वनस्पति में भी शांति की कामना करते हैं, यहाँ तक कि ब्रह्मांड में भी शांति की कामना करते हैं। দুদিকের দেওয়ালে একেবারে সুন্দরভাবে সুশোভিত করা হয়েছে যে বিষয়গুলো, যে বিভিন্ন সময়ে ভারতীয় সংস্কৃতি বলতে পারেন, ভারতের ঐতিহ্য, ইতিহাস এবং একই সঙ্গে প্রাচীন প্রস্তর যুগ থেকে বর্তমান প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, সবকিছু সেই সমস্ত বিভিন্ন সময়ে যে বিবর্তন বা বিবর্তনের ধারাকে এখানে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এখানে একটি ডিজিটাল বুক রাখা হয়েছে। সেই ডিজিটাল বুক এই মুহূর্তে যদিও 3টি ভাষাতেই পড়ার সুযোগ থাকছে, বাংলা, হিন্দি এবং একই সঙ্গে ইংরাজি, 3টে ভাষাতেই পড়ার সুযোগ থাকছে। ঠিক তার পরের ঘরেই রয়েছে মাই মাদার টাং, অর্থাৎ আমাদের মাতৃভাষা। ये बंगाली है जो हमेशा देश से 5 दशक आगे रहकर देश का मार्गदर्शन करता था। ये बंगाली है जहां महर्षि अरविंद जन्मे थे, जहां विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहां चैतन्य महाप्रभु हुए थे। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था। বিভিন্ন যে গ্যালারি তৈরি করা হয়েছে, সেই গ্যালারির অন্যতম একটা গ্যালারি এবং গুরুত্বপূর্ণ গ্যালারি হলো যেই ভাষার যে ক্রোনোলজি। যদি ভাষার ক্রোনোলজি আমরা দেখতে পাই, তাহলে একই সঙ্গে যেমন দেখতে পাচ্ছি যে ভাষার সূত্রপাত কিভাবে হয়েছিল। এই দ্বিতল বিশিষ্ট এই যে গ্যালারি, সেই গ্যালারিতে প্রথমেই থাকছে যে বিগিনিং অফ স্পিচ, অর্থাৎ 3 লক্ষ বছর আগে যেখান থেকে ভাষার সূত্রপাত হয়েছিল, সেই সময়কেও এখানে তুলে ধরা হয়েছে। ভাষার সূত্রপাতের পাশাপাশি রয়েছে রক আর্ট, অর্থাৎ প্রস্তর যুগের শিল্প, শিলাচিত্র, অর্থাৎ যে
গুহা চিত্র আমরা বিভিন্ন সময় দেখেছি, সেই গুহা চিত্রের নমুনা এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই গ্যালারিতে। বিভিন্ন সময় বিভিন্ন যুগে কিভাবে হরফ থেকে ভাষা এবং একই সঙ্গে শব্দ থেকে ভাষা এবং বিভিন্ন বর্ণ থেকে ভাষার বিবর্তন ঘটেছে, সেই সব কিছুই দেখতে পাওয়া যাবে এই সুবিশাল যে মিউজিয়াম তৈরি করেছে এর মধ্যে দিয়ে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই 21শে জুলাই। যে 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভেঙে খান হয়ে যাওয়া তৃণমূলে। মানে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে কালীঘাটপন্থী তৃণমূল তারা প্রস্তুতি খতিয়ে দেখছেন, আবার অপরদিকে মেয়র রোজে ঋতব্রতপন্থী তৃণমূল তারা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন। বিদ্রোহী শিবির বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পন্থী শিবির যেটা, সেই শিবিরের দুই নেতা অরূপ রায় এবং ফিরাদ হাকিম আজকের 21শে জুলাই ঠিক 3 দিন আগে আসেন এবং এসে পরিদর্শন করেন মেয়র রোডের মঞ্চ। মেয়র রোডে দুটি মঞ্চ বানানো হচ্ছে, একটি শহীদদের জন্য এবং একটি যারা কর্মী বা নেতৃত্বরা থাকবেন তাদের জন্য। এবং সেই যে মঞ্চ, সেই মঞ্চ পুরো প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ত্রিপল দিয়ে পুরো ঢাকা হয়েছে যাতে বৃষ্টির মধ্যে যারা কর্মী সমর্থকরা আসবেন কিংবা শহীদ পরিবারের সদস্যরা আসবেন তারা বসতে পারেন। ইতিমধ্যেই সেই ছাউনি তৈরি করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু সমস্ত প্রস্তুতি পর্ব বারবার এসে খতিয়ে একদম পরিদর্শন করে যাচ্ছে নেতৃত্বরা। কিন্তু এখনো পর্যন্ত হাতে মাত্র 3টে দিন সময় রয়েছে, এখনো পর্যন্ত পরিষ্কার দুই শিবিরই বলতে পারছেন না যে কোন মঞ্চে আসলে শহীদদের দেখতে পাওয়া যাবে, নাকি শহীদদের নিয়েও এখানে ভাগাভাগি হবে দুই শিবিরের মধ্যে। শহীদ পরিবারের যারা গেস্ট আছে, শহীদ পরিবার থেকে যারা তারা থাকবে, তারপরে গেস্ট আমাদের নেতারা থাকবে, নেতৃত্ব থাকবে। শহীদদের শ্রদ্ধা জানানোর অধিকার সকলেরই আছে, শহীদদের শ্রদ্ধা জানাতে সকলেই পারে। সুতরাং আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। হাতে আর মাত্র বাকি রয়েছে একটা দিন, তারপরেই তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই। কিন্তু এবার শহীদ দিবস ঘিরে একাধিক চাপানুতর তৈরি হয়েছে। কারা শহীদ দিবস পালন করবে? দুই তৃণমূলই এবার শহীদ দিবস পালন করছে, কারণ তৃণমূল তো ভেঙে গিয়েছে। একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল, অন্যদিকে মমতাপন্থী তৃণমূল। ঋতব্রতপন্থী তৃণমূলরা এবার অনুমতি পেয়েছে গান্ধী মূর্তির পাদদেশে, সেখানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। কিন্তু মমতাপন্থী তৃণমূল তারা অনুমতি পেয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, সেখানেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। আজকে বিকেল নাগাদ কিন্তু কুণাল ঘোষ সহ দোলা সেন সহ যারা মমতাপন্থী তৃণমূল রয়েছে তারা মঞ্চ বাঁধার কাজ দেখেন। সেই যেখানে মঞ্চ বাঁধার কাজ চলছে সেই জায়গাগুলি পরিদর্শন করেন। কুণাল ঘোষ সেখানে গিয়েছিলেন, দোলা সেন সেখানে গিয়েছিলেন, এছাড়াও মমতাপন্থী তৃণমূল যারা রয়েছেন তারা নেতৃত্ব যারা রয়েছেন তারাও কিন্তু গিয়েছিলেন। আগামী 21শে জুলাই এই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে যে মঞ্চ বাঁধা হচ্ছে সেই মঞ্চ থেকেই কিন্তু বক্তব্য রাখবেন মমতাপন্থী তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে 21শে জুলাই ঠিক কোন তৃণমূলের শহীদ দিবস, কিভাবে কতটা ভিড় হবে সেটাই দেখার। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে লীনা ভট্টাচার্য, রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। এবার হাওড়া নৈহাটি রোডে সিআইডির জালে এক মহিলা অস্ত্র কারবারি, তার থেকে 6টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং প্রায় 200 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি যে বিহার থেকে এই ধরনের অস্ত্র কম দামে কিনে এনে এখানে চড়া দামে বেচে মূলত বেআইনি ব্যবসা চালাতেন ওই মহিলা। এছাড়াও ওই মহিলার থেকে নগদ 12,000 টাকা এবং 2টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। ইতিমধ্যে এক মহিলা অস্ত্র কারবারি গ্রেপ্তার রাজ্য পুলিশের সিআইডি এবং অশোকনগর থানার পুলিশের হাতে। যেটা জানা গিয়েছে যে এই মহিলা অস্ত্র কারবারি তিনি বিহারের মুঙ্গের থেকে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি হাবড়ার উদ্দেশ্যে আসছিলেন এবং অশোকনগর থানার পুলিশ এবং সিআইডি তারা গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার সংলগ্ন এলাকা থেকেই কিন্তু তাকে প্রথমে আটক করে এবং তার কাছে যে ব্যাগ থাকে সেই ব্যাগ তল্লাশি করতেই একাধিক আগ্নেয়াস্ত্র, যেই আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে 4টি 7mm এবং 2টি 9mm সহ প্রায় 200টি কার্তুজ রয়েছে। এই রিভলভার, গুলি এইসব দেখলাম প্রচণ্ড অস্ত্র এক মহিলার কাছ থেকে পেয়েছে। পুলিশ খুব ভালো কাজ করেছে, আশা করি
যদি পুলিশ সব জায়গায় এইগুলো তদন্ত করুক, আরো অনেক জায়গায় পাড়ায় পাড়ায় এইসব পাবে। এবার প্রশ্ন, এই মহিলা এই আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন, কি উদ্দেশ্যে যাচ্ছিলেন, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সিআইডি যারা তদন্তকারী কর্তা রয়েছেন তারা ইতিমধ্যেই মহিলাকে দফায় দফায় জেরা করছেন। অন্যদিকে পুলিশ ইতিমধ্যে কিন্তু এই মহিলাকে গ্রেপ্তার করেছে। আরও যেটা জানা যাচ্ছে যে এই মহিলা 2023 সালেও কিন্তু পুলিশের হাতে এই আগ্নেয়াস্ত্র একেবারে নিয়ে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু প্রশ্ন একটা, এই মহিলা বারবার কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছেন, কারাই বা এর সঙ্গে যুক্ত রয়েছে? এরকম ধরনের কাজ করবে এটাও আমরা ঠিক, আমাদেরও ঠিক পছন্দ না। আমাদের এখানে থেকে এই ধরনের ক্রাইম করবে, সঙ্গে নিশ্চয় লোক আছে তার সাথে জড়িত আছে, তার কারো সহযোগিতা সে নিশ্চয়ই জিনিসগুলো করছে, এগুলো কখনোই করা ঠিক না। আইনের পথে চলুক। যাকে সিআইডি এবং রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তার বাড়িও কিন্তু জানা যাচ্ছে যে হাবড়া থানার বা হাবড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের এলাকার তিনি বাসিন্দা। এর পেছনে এই যে কারা মদত রয়েছে তার শিখরে পৌঁছতে পারে কিনা তদন্তকারী কর্তারা, সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। এবার আমাদের দেখতে হবে কোথা থেকে নিয়ে আসা হলো। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন, এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এটা আমরা রুট পর্যন্ত যাব, যেখান থেকে আসছে আর যেখানে যাচ্ছে রুট পর্যন্ত গিয়ে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা অ্যারেস্ট করব। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। বহরমপুরে পুলকার দুর্ঘটনায় বিস্ফোরক দাবি ধৃতের দাবি যে তাকে ট্রেন আসার কথা নাকি জানানোই হয়নি। অন্য সময় স্টেশন মাস্টার জানিয়ে দেন। গত 17 তারিখ শুক্রবার 7 সকালে রেল দুর্ঘটনায় মৃত্যু হয় 2 শিশু পড়ুয়ার, পাশাপাশি একজন পথচারী। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ এলাকার যে গোবিন্দপুর যে রেলগেট রয়েছে, এবং সেই রেলগেটেই 7 সকালে এই দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারায় এবং পরবর্তীতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 2 জন শিশুর মৃত্যু হয়। রীতিমতন এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাথমিকভাবে পুলিশের তদন্তে যেটা জানা যাচ্ছিল যে এই রেলগেটের যে কর্মী রয়েছে অনুপ কর্মকার, তার গাফিলতির কারণেই এই রেল দুর্ঘটনা। কিন্তু পরবর্তীতে জানতে পারা যাচ্ছে যে নয়া মোড় আসছে, এই অনুপ কর্মকার তিনি নিজেই বলছেন যে তার কাছে একটি ট্রেন মাত্র আসার কথা ছিল এবং সেই মতো তিনি রেল গেট নামিয়েছিলেন এবং রেল চলে যাওয়ার পাশাপাশি সেই রেল গেটটা তুলে দিয়েছিলেন। প্রতিদিনের মতো আপ গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে দেয়, ডাউন গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে প্রত্যেক দিন আমাকে বলে দেয়। কালকে বলেননি? কালকে দুর্ঘটনা হয়ে গেছে স্যার, কালকে আর ডাউনের গাড়িতে ছেড়েছে আমাকে বলে। দ্বিতীয় ট্রেনের যে আসবে তার কোনো খবর তার কাছে ছিল না এবং স্টেশন মাস্টার তাকে এইভাবে এই বিষয়ে তার কিছু জানায়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করছেন। ট্রেন এসে মেরে দিল, একবার ট্রেন এসে মেরে, আমি মানে ট্রেন তুলেছে, আমি স্লো গেছিলাম। আপনারা বেরোনোর উপায় ছিল না, ওদিকে যেতে হচ্ছিল না, এদিকে একবার দিতে দাঁড়িয়ে। রেলগেটের যে কর্মী অনুপ কর্মকার তিনি জানাচ্ছেন যে তার কাছে একটি মাত্র ট্রেনের সংকেত এসেছিল বা জানতে পেরেছিলেন এবং তার মোতাবেক তিনি কাজ করেছেন। পাশাপাশি সমস্ত দোষ স্টেশন মাস্টার, তার ওপরে দায়িত্ব দিচ্ছে। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।